আজ ৪ঠা জুলাই, স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। সেই ৪ঠা জুলাই ১৯০২-এর স্বামীজির শেষ দিনটা কেমন ছিল আজ শোনাবো সেই গল্প। আই শ্যাল নেভার লিভ টু সি 40। আমি কোনোদিন 40-এ পৌঁছাবো না। শরীর ত্যাগের বহুকাল পূর্বেই তিনি নিজেই নিজের ভবিষ্যৎবাণী করে একথা বলে গিয়েছিলেন। তাই হলো। ১৯০২ সালের ৪ঠা জুলাই শুক্রবার রাত ৯:১০ নিজ কক্ষে ধ্যানের মধ্যেই মাত্র ৩৯ বছর বয়সে স্বামীজি যাত্রা করলেন রামকৃষ্ণ লোকে। সেদিন মাদ্রাজে তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ স্বপ্নে দেখলেন স্বামীজি বলছেন, শশী, থুতুর মতো শরীরটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছি। স্বামীজির মহাপ্রয়াণের পূর্বে নিবেদিতা স্বপ্নে দেখলেন শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয়বারের জন্য দেহ ছাড়লেন। ৪ঠা জুলাই ১৯০২ ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল তার। ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটি। বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা। তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল। ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ। মনে নতুন আনন্দ, শরীরে নতুন শক্তি। তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গিয়েছে। শরীর ঝরঝর করছে, শরীরে আর কোনো কষ্ট নেই। মন্দিরে গেলেন স্বামীজি। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বলেই ফিরে এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। সকাল 8:30 নাগাদ প্রেমানন্দ মহারাজকে ডাকলেন। বললেন, আমার পুজোর আসন কর ঠাকুরের পূজাগৃহে। সকাল 9:30 স্বামী প্রেমানন্দ সেখানে এলেন পূজা করতে। বিবেকানন্দ একা হতে চান। প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে, এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন। আজ ঠাকুরের শয়ন ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন। চারিদিকে দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি। বেলা 11টা নাগাদ ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি। তরুণ সন্ন্যাসীর রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গুরু ভাইরা। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ। আজ নিজে একলা খাচ্ছেন না, খেতে বসলেন সবার সঙ্গে। সকালবেলা বেলুরঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল। নৌকা ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসতেই তিনি মহৎশাহী ইলিশ কিনিয়েছিলেন। তারই আদেশে রান্না হয়েছে ইলিশের অনেক রকম পদ। গুরু ভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন বিবেকানন্দ। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টা পথ তাকে পেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত। একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করছে, বললেন স্বামীজি। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যাক। বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, এই বেদের মহিদর্কৃত ভাষ্য আমার মনে লাগে না। আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুলো, ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্না নাড়িটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বীজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহিধর সেটা ধরতে পারেননি। বিবেকানন্দ এটুকু বলেই থামলেন। ৪ঠা জুলাই দুপুর 1টা থেকে 4টে এই 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরির ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি
নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসি হুল্লোড়ে পরিণত হলো। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা তার শরীর ইদানিং নিতে পারছে না, কিন্তু 1902-এর 4 জুলাইয়ের গল্প অন্যরকম। কোনো কষ্টই আজ আর অনুভব করলেন না, বুকে এতটুকু হাঁপ ধরল না। আজ তিনি অক্লেশে হাঁটলেন। সেদিন প্রাতকালেই প্রেমানন্দ মহারাজের সাথে মঠে ভ্রমণের সময় বিড়বিড় করে বলেছিলেন, যদি আর একটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। কালে এইরকম কত শত বিবেকানন্দ আসবে। বিকেল 5টায় মঠে ফিরলেন তিনি। সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা। গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে বসেন না। আজ শরীর মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ। আড্ডা দিতে দিতে সন্ধে 6:30 হলো। সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন। স্বামীজি 1 কাপ চা চাইলেন। ঠিক 7টায় শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি জানেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল বজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। বজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। স্বামীজি হয়তো বুঝতে পারছেন যে এটাই তার শেষ ধ্যান। ঠিক সন্ধে 7:45 স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। ব্রজেন্দ্রকে ডাকলেন তিনি, বললেন, জানলা খুলে দে, গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তার জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বললেন, আর বাতাস করিস নে, একটু পা টিপে দে। 4 জুলাই রাত 9:10। স্বামীজি বাপাস ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল। বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন। গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্যজ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে হাসি। চলে গেলেন তিনি রাত 9:10। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর ওই দেহ আর থাকবে না। স্বামীজি বলেছিলেন তার 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। বীর সন্ন্যাসী স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় স্বামীজি।